নমস্কার, আপনারা দেখছেন সংবাদ.in ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে অনিন্দিতা। জেনে নেব আজকের দিনের 12টি বাছাই করা বড় খবর। প্রথমেই নজর দেব শিরোনামে। ভোট কিনতে বিজেপি মাথাপিছু 15 থেকে 20 কোটি খরচ করেছে। বস্তা নিয়ে নেমেছিল অভিষেক, পাল্টা কটাক্ষ করলেন শ্রমিক। অক্টোবরেই দেশজুড়ে এসআইআর, সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি সারার নির্দেশ কমিশনের। চালু পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ হেল্পলাইন। নেপালে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফেরাতে চাইছে সরকার। ভোটের মুখে বাংলা ও বিহারকে উপহার। ভাগলপুর, দুমকা, রামপুরহাট শাখায় ডাবল লাইনের অনুমোদন রেলের। নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গেই থাকবেন, জানালেন মুখ্যমন্ত্রী। বার্তা আটকে থাকা পর্যটকদেরও। পরিযায়ী শ্রমিকদের সম্মানে বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি, ঘোষণা মমতার। ভারত বরাবরই আমাকে বোনের মতো দেখেছে, নেপালের অন্তর্বর্তী সরকারের হবু প্রধান সুশীলা। বাংলার মন পেতে বিজেপির হাতিয়ার ফুটবল, রাজ্য জুড়ে শুরু হচ্ছে নরেন্দ্র কাপ। আর কবে নেপালের মতো পরিস্থিতি ভারতেও হোক, চাইছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন। গদি হারানোর জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি। সুকান্তের পায়ের কাছে রবীন্দ্রনাথ বঙ্কিমের ছবি পোস্ট করে তৃণমূল বলল, এরাই বাংলা বিরোধী। পাল্টা ব্যাখ্যা দিলেন বিজেপির মজুমদার। পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতাদের বাড়িতে হামলা, খুনের হুমকি, অভিযোগ মন্ত্রীর অনুগামীদের বিরুদ্ধে। আপনার পছন্দের খবর পেতে এবং নির্ভুল সত্য সংবাদ শুনতে সংবাদ.in চ্যানেলে চোখ রাখুন। নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী সাংসদদের ভোট কেনার জন্য বিজেপি টাকার বস্তা নিয়ে নেমেছিল বলে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় ফিরে তিনি বলেন, একজনের ভোট কিনতে বিজেপি 15 থেকে 20 কোটি টাকা খরচ করেছে। তার অভিযোগ, রাজ্যসভায় আম আদমি পার্টির কয়েকজন সাংসদ নামেই আসলে তারা বিজেপির হয়ে কাজ করছেন। মঙ্গলবার ভোটের ফলাফলে দেখা যায়, এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন পান 452টি ভোট, আর বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পান 300 ভোট। 15টি ভোট বাতিল হয়। কংগ্রেসের জয়রাম রমেশ দাবি করেছিলেন, বিরোধী শিবিরের 315 সাংসদ ভোট দিয়েছেন রেড্ডিকে, কিন্তু ফলাফলে 15 ভোট কম পাওয়া যায়। উল্টো দিকে এনডিএ প্রত্যাশার থেকেও 15 ভোট বেশি পায়। এই অঙ্ক নিয়ে বিরোধী ঐক্যে ফাটলের জল্পনা শুরু হয়। অভিষেক বলেন, গোপন ব্যালট হওয়ায় প্রমাণ মেলে না, তবে সংখ্যা নিরিখে সন্দেহের অবকাশ থাকছেই। তিনি আরো বলেন, 2021 সালে বাংলার বিধানসভা ভোটে বিজেপি টাকা নিয়ে নেমেছিল, পারেনি। 2024 লোকসভায় কাউন্টিং এজেন্ট কিনতে চেয়েছিল, পারেনি। বিজেপি জানে না জনতার আবেগ বিক্রি হয় না। কিছু জনপ্রতিনিধি বিক্রি হতে পারেন, কিন্তু মানুষ নয়। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিষেকের দাবি উড়িয়ে বলেন, এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না, তবে উপরাষ্ট্রপতি ভোট প্রমাণ করে দিয়েছে এনডিএ ঐক্যবদ্ধ আর বিরোধীরা বিধ্বস্ত। অভিষেকের অভিযোগ ঘিরে জাতীয় রাজনীতিতে উত্তেজনা তৈরি হলেও বিজেপি পাল্টা কটাক্ষে বিরোধী জোট ইন্ডিয়াকে লক্ষ্য করল। ভোটার তালিকার মর্যাদা রক্ষা করতে দেশের সর্বত্র শুরু হতে চলেছে নিবিড় সংশোধন প্রক্রিয়া, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর। ইতিমধ্যে বিহারে সূচনা হলেও এবার একযোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করার সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, পুজোর পর অর্থাৎ অক্টোবর মাস থেকেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। বুধবার 3.5 ঘন্টার বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন কমিশনাররা যুক্ত ছিলেন। সেখানে জানানো হয়, ধাপে ধাপে নয়, এবার গোটা দেশে একই সঙ্গে ভোটার তালিকার সংশোধন হবে। প্রস্তুতির জন্য সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ব্যবস্থা সেরে ফেলতে বলা হয়েছে। বৈঠকে স্থানীয়ভাবে প্রচলিত নথি ও প্রমাণপত্রকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যেমন উত্তর পূর্ব উপকূল বা জনজাতি অধ্যুষিত এলাকায় বিশেষ ধরনের পরিচয়পত্র বা বসবাসের প্রমাণকে গুরুত্ব দিতে হবে। যদিও বিহারে এসআইআর নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সেখানে ভোটার তালিকা থেকে 65 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। নথি যাচাইয়ের নিয়ম সময়সীমা নিয়েও সমালোচনায় পড়েছে কমিশন। এমনকি সুপ্রিম কোর্টও প্রশ্ন তোলে, কেন আধারকে বৈধ নথি হিসেবে ধরা হবে না। শেষ পর্যন্ত আধার কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে বাধ্য হয় কমিশন। নির্বাচন কমিশনের দাবি, একই সঙ্গে দেশ জুড়ে এসআইআর চালু হলে প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে। সূত্রের মতে, বিহার বিধানসভা নির্বাচন শুরুর আগেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। বাংলার জন্য সুখবর, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গকে সংযুক্ত করা ভাগলপুর, দুমকা, রামপুরহাট রেল শাখায় ডাবল লাইনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটি অনুমোদন করে। এতে আনুমানিক ৩,১৬৯ কোটি টাকা খরচ হবে। এই প্রকল্পে ৩ রাজ্যের মোট 5টি জেলা যুক্ত থাকবে। এর ফলে দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম ও তারাপীঠের মতো তীর্থস্থানে পৌঁছানো সহজ হবে। কেন্দ্রের দাবি, এর মাধ্যমে দেশ জুড়ে তীর্থযাত্রী ও পর্যটকদের আগ্রহ আরও বাড়বে। প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এটি শুধু বাংলা বা বিহারের ভোটকে লক্ষ্য করে নয়। তিনি উদাহরণ টেনে বলেন, বাগডোগরা, পাটনা, পাঞ্জাব সহ একাধিক বিমানবন্দরের উন্নয়নেও বরাদ্দ অনুমোদন করা হয়েছে, যেখানে সামনে কোনো ভোট নেই। কেন্দ্রের বিবৃতিতে জানানো হয়েছে, এই রেলপথ যাত্রী, পণ্য ও পরিষেবার যাতায়াত আরও নির্বিঘ্ন করবে। কয়লা, সিমেন্ট, সার, ইট, পাথর সহ নানা পণ্য পরিবহনে ডাবল লাইনের ফলে বছরে অতিরিক্ত ১৫ মিলিয়ন টন পণ্য বহন সম্ভব হবে। এর ফলে জ্বালানি তেলের আমদানি কমবে প্রায় ৫ কোটি লিটার এবং কার্বন নির্গমন হ্রাস পাবে ২৪ কোটি কেজি, যা ১ কোটি গাছের সমান দূষণ নিয়ন্ত্রণ করবে। প্রকল্প চালু হলে ভারতীয় রেলের নেটওয়ার্ক আরও ১৭৭ কিলোমিটার বৃদ্ধি পাবে। ফলে পরিবেশ বান্ধব পরিবহনের মাধ্যমে দেশের জলবায়ু সংক্রান্ত লক্ষ্য পূরণে এক বড় পদক্ষেপ নেবে ভারত। নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে আটকে পড়া ভারতীয় পর্যটকদের দেশে ফেরাতে বিশেষ ব্যবস্থা নিল পশ্চিমবঙ্গ পুলিশ। দার্জিলিং জেলার পানিটাঙ্কি ও পশুপতি চেকপোস্ট দিয়ে পর্যটকদের নিরাপদ ও প্রত্যাবর্তনের জন্য চালু করা হয়েছে 2টি হেল্পলাইন নম্বর। পুলিশের এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, মোবাইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে 9147889078 নম্বরে এবং ল্যান্ডলাইনে কল করতে হবে 035422522057 নম্বরে। পশ্চিমবঙ্গ পুলিশের আশ্বাস, আটকে থাকা পর্যটকদের সুরক্ষিতভাবে দেশে ফেরাতে সর্বোত্তভাবে সাহায্য করা হবে। উল্লেখযোগ্য, হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালে গত 2 দিন ধরে প্রবল অশান্তি চলছে। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রতিবাদে তরুণ প্রজন্ম রাস্তায় নামতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পুলিশের গুলিতে অন্তত 22 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। ক্ষোভে আরও তীব্র হয় আন্দোলন। সরকারি ভবন, সংসদ ভবন, নেতাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী ঝলনাথ খানালের স্ত্রীর মৃত্যুও হয় অগ্নিকাণ্ডে। চাপে পড়ে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ একাধিক মন্ত্রী। গ্রেপ্তার করা হয়েছে বহু বিক্ষোভকারীকে। সেনাবাহিনী জারি রেখেছে কারফিউ। এদিকে আন্দোলনকারীদের দাবি, তাদের আন্দোলন ছিল অহিংস, দুর্নীতি বিরোধী এবং স্বচ্ছ প্রশাসনের জন্য। কিন্তু বাইরের উপাদান ঢুকে পড়ায় পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এই অস্থিরতার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে রাজ্যের পর্যটকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। প্রশাসনের বার্তা, পর্যটকেরা আতঙ্কিত না হয়ে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন, সব রকম সহায়তা দেওয়া হবে। আগামী 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা রাজ্য সরকারের। বুধবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলেও এই ছুটি ঘোষণার কথা জানান। সম্প্রতি ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলায় শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। তা নিয়ে সরগরম রাজনৈতিক মহল। পথে নেমে প্রতিবাদে সামিল হন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতাধীন পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পর যতদিন না কাজের সুযোগ পাচ্ছেন ততদিন প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্যসাথী সহ রাজ্যের পরিষেবামূলক প্রকল্পের আওতাধীন তারা। এবার এই পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করে মুখ্যমন্ত্রী। বর্তমানে জলপাইগুড়িতে রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন একগুচ্ছ কর্মসূচি ছিল। এক্স হ্যান্ডেলে মমতা জানান, আলিপুরদুয়ারের লঙ্কাপাড়া চা বাগানের 1106টি পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ তুলে দেওয়া হয়েছে। এই প্রকল্পে জলপাইগুড়ি জেলায় 1053টি এবং আলিপুরদুয়ার জেলায় 2969টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পেও প্রায় 22,000 বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এবার চা বাগান কর্মীদের জন্য 20% বোনাসের ঘোষণাও করা হয়। এছাড়া এই সভা থেকে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, রূপশ্রী সহ আরও অনেক প্রকল্পের সুবিধা 1,50,000 মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়। ধর্মীয় পর্যটনকে গুরুত্ব দিয়ে দেবী চৌধুরানী থেকে জল্পেশ মন্দির পর্যন্ত ট্যুরিজম সার্কিট তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 3 দিনের জন্য উত্তরবঙ্গ সফরে এসে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার উত্তরকন্যায় তিনি জানান, নেপালের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত হয়তো উত্তরবঙ্গেই থাকবেন। তার কথায় কাল ফেরার কথা, যদি সেটেল না হয় থেকে যেতে হবে, কারণ আমাদেরও তো একটা দায়িত্ব রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, নেপালের সঙ্গে উত্তরবঙ্গের দূরত্ব কম। বহু পর্যটক, বিশেষ করে বাংলার মানুষ এখানে আটকে রয়েছেন।
তাই নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তাদের বলছি, হুট করে বেরোবেন না, একটু ধৈর্য ধরুন, আমরা ব্যবস্থা করছি। প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করেন, এই পরিস্থিতিতে কেউ ঘোলা জলে মাছ ধরতে চাইবে, সেদিকে নজর রাখতে হবে। নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে মঙ্গলবার ভয়াবহ ঘটনা ঘটে। বিক্ষোভের সময় আগুনে প্রাণ হারান প্রাক্তন প্রধানমন্ত্রী ঝলনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। কাঠমান্ডুর দাল্লু এলাকার বাড়িতে আগুন লাগার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এই ঘটনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, একজন জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে উল্লাস করা মানবিকতার অঙ্গ হতে পারে না। প্রতিবেশী রাষ্ট্রের দুর্দিনে আমরা শান্তি কামনা করি। তিনি আরও জানান, আমাদের দলের কেউ অন্যায় করলে আমি ব্যবস্থা নিয়েছি। আমার কাছে মানুষ আগে, পরে অন্য কিছু। বাঙালির প্রিয় খেলা ফুটবলকে সামনে রেখে বাংলার মন জয়ের কৌশল নিল বিজেপি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে শুরু হচ্ছে ফুটবল প্রতিযোগিতা নরেন্দ্র কাপ। তবে নাম দিয়ে উঠছে প্রশ্ন, এটি কি বিবেকানন্দকে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুষ্ট করার প্রচেষ্টা? বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর দাবি, বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিভা তুলে আনাই এই টুর্নামেন্টের উদ্দেশ্য। তিনি জানান, প্রতিযোগিতা সম্পূর্ণ অরাজনৈতিক থাকবে। এর জন্য থিম সং তৈরি হয়েছে, উদ্বোধন হয়েছে বিশেষ জার্সিরও। বুধবার সল্টলেকের এক হোটেলে আনুষ্ঠানিকভাবে থিম সং ও জার্সি উন্মোচন করা হয়, যেখানে মাহাতোর পাশাপাশি প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন। ঘোষণা অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে, আর ফাইনাল হবে 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে। একদিকে বিবেকানন্দের অবদান, অন্যদিকে প্রধানমন্ত্রীর নাম, এই দুই বিশেষ দিনকে কেন্দ্র করে প্রতিযোগিতা শুরু ও শেষ করার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। তবে বিজেপি শিবিরের দাবি, নরেন্দ্র কাপ শুধুই বাংলার ফুটবল প্রতিভাকে জাতীয় মঞ্চে তুলে আনার চেষ্টা, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। নবপ্রজন্মের বিদ্রোহে নেপাল অগ্নিগর্ভ। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি ওলি। রাজধানী কাঠমান্ডু সহ দেশ জুড়ে রক্তপাত, অস্থিরতা, এই পরিস্থিতি নিয়েই বিতর্ক তৈরি করছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে সমালোচনা। ফেসবুকে হুমায়ুন কবির লিখেছেন, কবে যে আমাদের দেশের তানশাহীদের এই হাল হবে, অহিংস পথে দুর্নীতির শিরোমণিদের মুখোশ খুলে যাবে, আর কবে? আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন? তার বক্তব্য স্পষ্টতই কেন্দ্রীয় বিজেপি সরকারের দিকে ইঙ্গিত করছে বলেই মনে করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, স্বাধীনতার পর ভারতবর্ষে কখনো নেপালের মতো পরিস্থিতি তৈরি হয়নি, সেখানে কেন একজন শাসক দলের বিধায়ক এমন মন্তব্য করলেন? দলীয় নেতৃত্ব এই পোস্ট ভালোভাবে নেয়নি। সূত্রের খবর, হুমায়ুন কবিরকে শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হতে পারে। উল্লেখ্য, নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বিষয়টি বিদেশ মন্ত্রক দেখছে, দলের অবস্থানও তাই। ফলে হুমায়ুনের মন্তব্যে নতুন করে চাপের মুখে পড়তে পারে তৃণমূল। ছাত্র যুবদের জেনজি আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গতকাল মঙ্গলবার সেনাপ্রধান অশোক রাজ শিকদালের পরামর্শে পদত্যাগ করেন তিনি। কিন্তু ইস্তফার 30 ঘন্টার মধ্যে বিস্ফোরক দাবি করে নয়াদিল্লিকেই কাঠগড়ায় তুললেন ওলি। তার অভিযোগ, লিপুলেখ, গিরিপথ ও ভগবান রামচন্দ্রের জন্মস্থান প্রসঙ্গে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আন্দোলন আসলে এক বড় ষড়যন্ত্র। ওলির দাবি, ভগবান রামচন্দ্র অযোধ্যায় জন্মগ্রহণ করেননি বলার জন্য আমাকে মূল্য চোকাতে হয়েছে। যদিও তার অভিযোগে ভারতের বিদেশ মন্ত্রক বা প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো প্রতিক্রিয়া জানায়নি, তবে কূটনৈতিক মহলে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর থেকেই তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সেনার হেলিকপ্টারে অজানা গন্তব্যে যাওয়ার খবর মিললেও পরে জানা যায় তিনি শিবপুরীর সেনাঘাঁটিতে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন। নিজের দল সিপিএন UML এর সাধারণ সম্পাদককে লেখা এক চিঠিতে ওলি তার ক্ষোভ উগরে দেন। অন্যদিকে নেপালে জেনজি আন্দোলনে এখনো পর্যন্ত কমপক্ষে 30 জন নিহত ও 600-রও বেশি আহত হয়েছেন। ভাঙচুরকারীরা 13,000-এরও বেশি কয়েকদিকে মুক্ত করেছে, লুট করেছে হাজার হাজার আগ্নেয়াস্ত্র। সেনা ইতিমধ্যেই তা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে। নেপালের রাজনৈতিক অস্থিরতার আবহে এবার দেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দিতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বিচারপতি সুশীলা কার্কি। কেপি শর্মা ওলির পদত্যাগের পর জেনজি আন্দোলনের তরুণ প্রজন্মই 71 বছর বয়সী আইনজ্ঞকে তাদের নেতা হিসেবে বেছে নিয়েছে। এ খবর প্রকাশ্যে আসতেই CNN নিউজ 18কে দেওয়া সাক্ষাৎকারে সুশীলা কার্কি স্মৃতিচারণ করেন ভারতের। 70-এর দশকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন তিনি। বলেন, ভারতের নেতারা আমাকে বারবার মুগ্ধ করেছেন, ভারতীয় বন্ধুরা বোনের মতো দেখেছে। ভারত সবসময় নেপালের মঙ্গল চেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে তার মন্তব্য, নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জানাই, তার সম্পর্কে আমার ধারণা খুবই ইতিবাচক।
বুধবার এক ভার্চুয়াল বৈঠকে 5,000-এরও বেশি নেপালি তরুণ অংশ নেন। প্রথমে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র সাহাকে সমর্থন দেওয়ার কথা ভাবা হলেও যোগাযোগ না হওয়ায় অধিকাংশ সমর্থন সুশীলার দিকেই যায়। প্রাথমিকভাবে 1,000 লিখিত সমর্থন চাইলে তা ইতিমধ্যেই 2,500 ছাড়িয়েছে। আলোচনায় কুলমান ঘিসিং, সাগর ধাকাল, ধরানের মেয়র হারকা সাম্পাং এবং জনপ্রিয় ইউটিউবার র্যান্ডম নেপালির নামও উঠে এসেছিল। প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলে তাকে প্রথমে সেনাপ্রধান অশোক রাজ সিগডেল এবং পরে রাষ্ট্রপতি রামচন্দ্র পটেলের সঙ্গে দেখা করতে হবে। 2016 সালে নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে ইতিহাস গড়া সুশীলা দুর্নীতি বিরোধী অবস্থান ও নির্ভীক রায়ের জন্য পরিচিত। এবার তিনি অন্তর্বর্তী সরকারের হাল ধরতে চলেছেন। মালদহে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় অস্বস্তিতে পড়েছিল শাসক দল। বিজেপি সরব হয়ে বাঙালির মনীষার অসম্মানের অভিযোগ তুলেছিল। সেই আবহেই এবার রবীন্দ্রনাথ বঙ্কিমের ছবি ঘিরে পাল্টা আক্রমণে নামল তৃণমূল। বুধবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের এক কর্মসূচির ছবি পোস্ট করে তৃণমূল লিখেছে, আমরা সবসময় রবীন্দ্রনাথ বঙ্কিমকে মাথার উপরে রাখি, বিজেপি রাখে পায়ের নিচে। অভিযোগ, মঞ্চে বক্তৃতার সময় সুকান্তের পায়ের কাছে রাখা হয়েছিল দুই মনীষীর ছবি। পোস্টে তৃণমূল দাবি করেন এটাই বিজেপির বাংলা বিরোধী মুখ। দলের মুখপাত্র কুণাল ঘোষ ও টিএমসিপি নেতা সুদীপ রাহাও ছবিটি শেয়ার করে বিজেপির বিরুদ্ধে সরব হন। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুকান্ত, তার দাবি ছবিটি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকরভাবে তোলা হয়েছে। আসল অবস্থায় রবীন্দ্রনাথ বঙ্কিমের ছবি ছিল স্টেজের একেবারে সামনে। তিনি অনেকটা পিছনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন। স্থানীয় মানুষ ও উপস্থিত সাংবাদিকরা প্রকৃত চিত্র দেখেছেন বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূলকে আক্রমণ করে সুকান্ত বলেন, রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছে ওরা, সেই পাপ ঢাকতে মিথ্যা চড়াচ্ছে। রাজনীতির আবহে ফের স্পষ্ট 2026 বিধানসভা ভোটেও বাংলা অস্মিতাকে কেন্দ্র করে লড়াই জমাতে চাইছেন দুই শিবিরই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর। অভিযোগ, মঙ্গলবার রাতে জেলা পরিষদ সদস্য বুলবুল খান ঘনিষ্ঠ নেতাদের বাড়ি ও দোকানে দুষ্কৃতীরা হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে ও খুনের হুমকিও দেয়। স্থানীয়দের দাবি, এই হামলায় জড়িত মন্ত্রী তাজমুল হোসেনের অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি হরিশ্চন্দ্রপুর সাংগঠনিক ব্লক কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। সেখানে বুলবুল ঘনিষ্ঠরা বাদ পড়ায় ক্ষোভ বাড়ে। অভিযোগ, মন্ত্রীর ভাই জম্মু রহমানের নির্দেশে এই হামলা চালানো হয়। মঙ্গলবার রাতে গ্রাম পঞ্চায়েত সদস্য মন্দিরা দাস ও তার স্বামী পূজন দাসের বাড়িতে হামলা হয়, গাড়ি ভাঙচুর হয়। এরপর আইএনটিটিইউসির ব্লক সভাপতি সাহেব দাসের রেস্তোরাঁ ভাঙচুর হয়। হামলাকারীদের মধ্যে অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা, যুব সভাপতি বিজয় দাস, তার ভাই দুর্জয়, কর্মী জাবির হোসেনরা ছিলেন বলে অভিযোগ। পরদিন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। তাদের অভিযোগ, পুলিশের সামনেই হামলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আক্রান্তরা বলেন, আমাদের খুন করার চেষ্টা হয়েছে, সিন্ডিকেটের স্বার্থে ভয় দেখাতে এসব করছে ওরা। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদায়। কলকাতা থেকে মন্ত্রী তাজমুল জানিয়েছেন তিনি খোঁজখবর নিয়ে পদক্ষেপ করবেন। আজকের জন্য এখানেই শেষ, তবে নতুন আপডেট নিয়ে খুব শিগগিরই ফিরছি। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।